প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ আপনাকে। সারোয়ার তুষার, আপনার দলের নিবন্ধন খবর কি? নিবন্ধন আমরা যেটুকু জানতে পেরেছি, আমাদের টিমও দেখা করেছে যে এটা মোটামুটি তাদের নথি যেটা থাকে তার মধ্যে উঠে গেছে, এখনো প্রজ্ঞাপন জারি করেনি, করবে। মানে ধরে নেওয়া যায় যে নিবন্ধন হয়ে গেছে। হ্যাঁ, নিবন্ধন হয়ে গেছে, কারণ ওই যে ফিল্ড লেভেলের যে ইন্সপেকশন ওইটা বাকি ছিল, ওইটা তারা সম্পন্ন করেছে এবং মোটামুটি আমরা সকল শর্ত পূরণ করেছি। মোটামুটি না, বেশ ভালোভাবে সব পূরণ করেছি, কারণ ওনারা আমাদের জন্য সমস্ত কিছু খুব কঠিন করে দিয়েছে। ধরেন একটা উপজেলা পর্যায়ে একটা অফিসে গিয়ে ওই যে 200 জনের যে তালিকা থাকে, তো যেটা সাধারণত করে আপনি যেমন অতীতে সাম্প্রতিক অতীতে গণ অধিকার পরিষদ বা এই ধরনের দলগুলোর যে নিবন্ধন, ওটা কি করে যে আপনার নামের এগেনস্টে ওই ব্যক্তিটা এক্সিস্ট করে কিনা এটুকু খোঁজ নিলেই হয়। কিন্তু এবার যেটা হয়েছে যে ওনারা অফিসে গিয়ে বলেছেন যে আপনি আসেন। এখন ধরেন একটা উপজেলায় আপনি বুঝতে পারেন যে একটা উপজেলায় 200 জনের নাম, মানে এটা তো সারা উপজেলায় ছড়িয়ে আছে। কিন্তু ওনারা হঠাৎ করে অফিসে গিয়ে ধরেন আপনি যদি ফোন করে বলেন যে এই যে আপনি আছেন কিনা আমরা দেখতে চাই, সশরীরে আপনি এখানে আসেন, এরকম করেছে। এনিওয়ে, এখন এইগুলো করার পরে আমরা এই সমস্ত পরীক্ষায় উতরে গেছি এবং এখন আমরা নিবন্ধিত দল, যদিও তারা ঘোষণা করে নাই, কিন্তু নিবন্ধিত দল এটা বলা যাবে, কারণ ওই তাদের নথিতে এটা উঠে গেছে। এখানে শাপলা প্রতীক নিয়ে যে একটা জটিলতা চলছে, এর পিছনে কি কারণ বলে আপনি মনে করেন? এর কি কোনো সমাধান আসবে, না আসলে কি হবে? সমাধান তো পরের প্রশ্ন, কিন্তু এই মানে ইসির এই পজিশনটা আমাদের কাছে পলিটিক্যাল পজিশন মনে হচ্ছে, রাজনৈতিক পজিশন। কেন? কারণ হচ্ছে যে এই শাপলার চাওয়ার কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে। যখন আমরা জাতীয় নাগরিক পার্টি হওয়ার পর থেকে কিন্তু ইসির সাথে আমাদের একটা ডেডিকেটেড টিম অলওয়েজ, তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে। এর মধ্যে আরপিও সংশোধনী, তারপর হচ্ছে আপনার প্রবাসী ভোটাধিকারের প্রশ্নে আমরা সবচেয়ে এটা সিরিয়াসলি ডিল করেছি। এবং তখনই এক পর্যায়ে যখন তারা বললো যে 2008 সালের যেটা নির্বাচন পরিচালনা বিধি 2008, এটা সংশোধন করবে এবং প্রতীক অন্তর্ভুক্ত করবে, তখন 150টা প্রতীক অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। এবং তখন কথাটা উঠেছিল, আমরাই বলেছিলাম যে শাপলা এইটা প্রতীক হিসেবে যেন অন্তর্ভুক্ত করেন, কারণ এর আগেও কিন্তু নাগরিক ঐক্য এই একই প্রতীক চায়। হ্যাঁ, আপনি জানেন যে নাগরিক ঐক্য শাপলা এবং দোয়েল দুটো প্রতীক চায়। ফলে এই প্রতীকটা তখন তারা আমাদেরকে বলেছিল তাদের সাথে মিটিংয়ে যে হ্যাঁ, এটা আমরা অন্তর্ভুক্ত করার কথা ভাবছি। এটা গেল। এরপরে জুলাই মাসে এসে হঠাৎ করে আমরা এবং এই যে তারা এটা বলার পরে আমরা 22 জুন যখন নিবন্ধনের জন্য আবেদন করলাম, আপনি দেখেছেন যে আমাদের আহ্বায়ক সহ ওখানে উপস্থিত ছিলেন, তখন আমরা শাপলা প্রতীকটা চেয়েছি এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে সারা দেশ ব্যাপী ছড়িয়ে গেছে যে আমরা শাপলা প্রতীকটা চেয়েছি, মানে সংরক্ষণ করতে বলেছি আমাদের পার্টির এগেনস্টে। ফলে এরপরে জুলাই 1 তারিখ থেকে জুলাই পদযাত্রা শুরু, এবং আমরা বিভিন্ন যে জেলায় গেছি সেখানে তো আপনি দেখেছেন যেটা একটা ভালো সাড়া পড়েছে এবং মানুষজন, বিশেষত তরুণরা, বিভিন্ন ধরনের যে খাল বিল থেকে শাপলা, প্রকৃত যে রিয়েল যে শাপলা সেটা নিয়ে এসেছে। এবং এইভাবে শাপলার সাথে আমাদের একটা মানে এনসিপি শাপলা এরকম একটা ফ্রেমিং হয়ে গেছে। তারপর জুলাই মাসে তারা মানে সম্ভবত 13 তারিখের দিকে জুলাই তারা বলল যে এটা দেয়া যাবে না, কারণ এটা জাতীয় প্রতীক। তারপর আমাদের একটা টিম কয়েকদিন পরে গিয়ে তাদের সাথে আবারও দেখা করে এবং লিখিত একটা বক্তব্য উপস্থাপন করে যে এটা জাতীয় প্রতীক না কেন সেটা আমরা বলি। যেমন এটা আপনি জানেন যে জাতীয় প্রতীক, আমরা কিন্তু প্রতীক চেয়েছি কি, আমাদের দলীয় প্রতীক চেয়েছি কি শাপলা, কিন্তু জাতীয় প্রতীক তো পানিতে ভাসমান শাপলা। আপনি তো আমাদের ব্যালটে তো আর পানিতে ভাসমান শাপলা থাকবে না, 1। 2 হচ্ছে জাতীয় প্রতীক হলো পুরো জিনিসটা, যে একটা বিশেষ ধরনের নকশা, বিশেষ ধরনের রং, তার মধ্যে আবার ধানের শীষ, তারকা, সোনালী আঁশ এবং হলুদ এবং লাল কম্বিনেশনের যে একটা মানে শেড, এই সমস্তটা মিলে আমাদের যে জাতীয় প্রতীক বিধি 1972, সেখানে কিন্তু এটা নকশাটা মানে বিধিবদ্ধ করা আছে। ফলে আপনি যে কোনো ধরনের শাপলাকে বলতে পারবেন না যে এটা হচ্ছে আপনার জাতীয় প্রতীক। যেমন জাতীয় পতাকা যেমন একটা নির্দিষ্ট মানে রেশিও আছে না, 10:6, আপনি যদি সবুজ এবং লাল একটা পতাকার মধ্যে এই দুটো কালার থাকলে আমরা বলতে পারবো জাতীয় পতাকা, বলা যাবে না। একই কথা জাতীয় প্রতীকের ক্ষেত্র। তো আমরা তখন তাদেরকে বলেছি যে বাংলাদেশের সংবিধানের 4-3 অনুচ্ছেদ এবং এই যে জাতীয় প্রতীক বিধি 1972, এই দুটো দ্বারাই তারা যে বলছে এটা জাতীয় প্রতীক, এই কথাটা সিদ্ধ না। আমরা মানে বলেছি যে আপনাদের এটা একটা ভুল অনুমানের উপর দাঁড়িয়ে আছে, ভুল আইনি যুক্তির উপর দাঁড়িয়ে আছে। এরপর থেকে তারা শাপলা জাতীয় প্রতীক সুতরাং দেয়া যাবে না এই কথাটা বলা বন্ধ করে। একটা প্রশ্ন আসছে যে শাপলা প্রতীক নিয়ে এই যে জটিলতা, এটা কি শুধু আইনি বিষয় নাকি রাজনৈতিক উদ্দেশ্য? না, আমি তো বললাম যে রাজনৈতিক, এই যে এবং আমরা যখন রাজনৈতিক উদ্দেশ্য বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো
রাজনৈতিক উদ্দেশ্যমূলক কেন? এটা কেন সেটা ইসি বলতে পারবে। উনি কিন্তু রেসপন্স করলেন সিইসি যে এটা ব্যাখ্যা করব না আমরা, ঠিক আছে, মানে উনি ব্যাখ্যা করবেন না। কিন্তু আমি 3 অগাস্টে আমরা যখন আবারও তাদের সাথে বসি, সেখানে সিইসি একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন আর কি। বলেছিলেন যে এটা আইনি কোনো বাধা নাই, কিন্তু এটা হলো ডিজিএফআই এর লোগো, এই কারণে এটা দেওয়া যাবে না। তো আমরা তখন বলেছি যে ইগল হচ্ছে বাংলাদেশ বিমানের লোগো, মহামান্য সুপ্রিম কোর্টের লোগোর মধ্যে প্রায় পুরোটা জুড়ে দাঁড়িপাল্লা আছে, পুলিশের লোগোর মধ্যে ধানের শীষ আছে, ফলে এগুলো তো সমস্যা হচ্ছে না। তাহলে এটার ক্ষেত্রে এই প্রসঙ্গটা তো আপনি তুলতে পারেন না। তারপর যাই হোক, এখন সর্বশেষ যেটা, তারা যে যখন মার্কাগুলো তালিকা প্রকাশ করলো, সেখানে দেখা গেল তারা শাপলা রাখে নাই। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে প্রথমে তারা যে কারণটা বলেছিল যেটা জাতীয় প্রতীক, এখন কিন্তু আবার দেখেন দুর্জনের যেহেতু ছলের অভাব থাকে না, ওনারা এখন বলা শুরু করেছেন যে এটা তো আগে নাগরিক ঐক্য চেয়েছে, তখন সাংবাদিকরা এটা নিয়ে এত ইস্যু করেন না, এখন কেন করছেন? আপনি তো শুরুতে এটাকে ইস্যু করেন নাই, আপনি শুরুতে ইস্যু করেছেন যেটা জাতীয় প্রতীক। কিন্তু আমরা যখন দেখালাম যে না, এটা জাতীয় প্রতীক আপনি বলতে পারেন না, তখন কিন্তু কথার সুর চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে যে এনসিপিকে অহেতুক একটা মানে ঝামেলার মধ্যে ফেলা, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করা, আমাদের কি এখন প্রতীক নিয়ে বিতর্ক করার কথা? আপনি প্রতীক দিয়ে দেবেন, তাহলেই তো হচ্ছে। আরেকটা প্রশ্ন, যে শাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আপনার দলের এক নেতা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব, যদি প্রতীক না দেওয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে। আপনারা কি রাজপথে যাবেন নাকি আদালতের কাছে যাবেন? দুটোই। দেখেন, এটা মানে একটা ধরেন গণসংহতি আন্দোলন, আওয়ামী লীগ আমলে তারা সমস্ত শর্ত পূরণ করার পরেও তাদেরকে নিবন্ধন দেওয়া হয় না, লম্বা সময় ধরে তাদেরকে এটা মানে অযথা একটা বিড়ম্বনার মধ্যে ফেলেছিল আওয়ামী লীগ সরকার, মানে এক ধরনের হয়রানি করেছিল। এবং আওয়ামী এটা নিয়ে গণসংহতি কি করেছে, তারা আদালতে ফাইট করেছে, তারা রাজপথে এটা নিয়ে ইস্যু করেছে, মিডিয়ায় কথা বলেছে, আমরাও সেটা করবো। আমরা এটা একটা রাজনৈতিক, আমাদের যে সর্বশেষ আরো কয়েকটি দলের সম্ভবত আদালতে সমাধান হয়েছিল নিবন্ধনের ব্যাপারে, আমার যতটুকু জানা আছে। আদালত তো একটা ব্যাপার আছে, আদালত সেটা আইনি প্রক্রিয়া। এছাড়াও আমরা এটা পলিটিক্যালিও তো এটা নিয়ে মুভমেন্ট করতে চাইবো, কারণ আমাদের সর্বশেষ যে সমন্বয় সভা হয়েছে, সমস্ত জেলা উপজেলার যে প্রধান সমন্বয়কারীরা এসেছিলেন, সেখানে কিন্তু এই বিষয়টা বিস্তারিত আলোচনা হয়েছে এবং সবারই মতামত এটা যে আমাদেরকে শাপলার জন্যই ফাইট করতে হবে এবং আমরা এটা মানে আমাদের রাজনৈতিক ইস্যু হিসেবে রাখবো মাঠে। ডক্টর সায়ন্ত, আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতীক দীর্ঘদিন ধরে একটা দলীয় পরিচয়ের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির সমস্যাটিকে আপনি কিভাবে দেখছেন? অহেতুকে হেতু বানানো, সেটা কিরকম দেখেন, এই যে তুষার এতক্ষণ ধরে যেটা বললো, এর মধ্যেই কিন্তু অনেক উত্তর লুকিয়ে আছে। শাপলা প্রতীক নিয়ে জাতীয় প্রতীক, ডিজিএফ এর প্রতীক, এটা তো আছে, সেটা একটা ইস্যু। কিন্তু তার থেকে আমার ধারণা বড় যে ইস্যুটা, সেটা হচ্ছে এনসিপির ভয়েই শাপলা প্রতীকটা তালিকাবদ্ধ করা যায়নি বা করতে পারিনি। এটা হয়তো একটা বড় প্রায়োরিটি। সেটা কি, যদি শাপলাকে তালিকাবদ্ধ করতে হয় এবং করা হয়, এবং এটা দেওয়ার মতো ওই নমনীয়তা যদি সব পক্ষ আসে যে জাতীয় প্রতীক, ডিজিএফ প্রতীক, অ্যাপার্ট ফ্রম দিস ইস্যু আমরা এটা বরাদ্দ দিব, সো আমরা প্রতীকের তালিকায় রাখি। প্রতীকের তালিকায় এটা আনলে নিয়ম মাফিক এটা নাগরিক ঐক্যকে দিতে হবে, কারণ নাগরিক ঐক্য শাপলা চেয়ে আবেদন করে হলো 17 জুন, আর এনসিপি আবেদন করে 22 জুন। এনসিপির 3 দিন আগে নাগরিক ঐক্য এটা আবেদন করেছে। যদি এখন শাপলা রাখে এবং নাগরিক ঐক্যকে না দিয়ে এনসিপিকে দেয়, তাহলে এখন এনসিপি যে আদালতের যাওয়ার চিন্তা করছে, যে কথা আপনি বললেন, সেই চিন্তা না, সেটা হয়তো সরাসরি করবে নাগরিক ঐক্য, যে আমরা আগে চাওয়া সত্ত্বেও আমাদের কেন না দিয়ে ওদেরকে দেয়া হলো। এই ব্যাখ্যাটা নির্বাচন কমিশন আদালতে দিয়ে তাদের স্যাটিসফাই করতে পারবে না। এটা যেহেতু এটা ডকুমেন্টেড যে তারা 3 দিন আগে চেয়েছে, 5 দিন আগে, 17 তারিখ আর 22 তারিখ। দ্বিতীয় কথা হলো, এনসিপি 3টা প্রতীকের জন্য আবেদনে 3টা প্রতীক চেয়েছে না? 3টা একাধিক প্রতীকের অপশন যখন থাকে, তখন এই কনসেন্টটা আপনাকে দিতে হয়। যেখানে যে কোনো প্রতিষ্ঠানকে আপনার অপশন চায়, সেখানে এই মনোভাব নিয়ে আপনাকে এটা আগাম কনসেন্ট দেওয়া থাকে, আইনগতভাবে এটা বৈধ, যে আমাকে এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি, এইটা দিতে না পারলে আমি দ্বিতীয়টা নিব, দ্বিতীয়টা দিতে না পারলে তৃতীয়টা নিব। আপনি যখন পত্রিকার ডিক্লারেশনের জন্য, পত্রিকার নামের জন্য যখন আবেদন করেন, তখন সেখানে যে 5টা নাম দেন, 3টা নাম দেন, কেন দেন? কারণ কাছাকাছি নামে কোনো জটিলতা বা কিছু হইলে এটা না দিলে এটা আপনাকে দিতে হবে। ঠিক সেই রকম তারা এইখানে 3টা নাম পছন্দ করেছে। 1 নম্বরে শাপলা,
2 নম্বরে হচ্ছে মোবাইল, 3 নম্বরে কলম, তাই তো? 3টা। তার মানে হচ্ছে তারা নির্বাচন কমিশনকে তাদের আগাম কনসেন্ট দিয়ে রেখেছে এনি ওয়ান অফ দিস 3। আপনি এটা না দিলে ওইটা দিবেন। এখন যখন শাপলা নিয়ে জটিলতা তৈরি হয়েছে তখন তারা স্টিক করছে শাপলায়, যে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবে, এই হুমকি দিচ্ছে। তারপরে বলছে রাজপথে ফয়সালা হবে। এখন ফেব্রুয়ারিতে ইলেকশন, এখনো নিবন্ধন পায় নাই, নিবন্ধন ডিক্লেয়ার হবে, তারপরে প্রতীক সেই নিবন্ধনের সময় জানাবে। সেইটা নিয়ে যদি তারা এখন রাজপথ এবং অন্যান্য বিষয়টায় যায়, আইনি জটিলতায় যায়, সেটা নতুন করে কি জটিলতা তৈরি করবে জানি না। তবে এটা এনসিপি বিতর্কিত হবে 2টা কারণে। একটা হচ্ছে তারা আগেই আগাম অপশন দিয়ে রেখেছে, তাদের কনসেন্ট এটা, যে আমরা এই 3টার যে কোনোটা নিব। এইটা একদম সারা পৃথিবীর যেখানে যাবেন, হোয়ার দেয়ার ইজ অপশনস এবং অপশন দেওয়া হয়, তখন এটা। তারা যদি আগেই অপশন না দিত যে আমাদেরকে সাপ্লাই দিতে হবে, যদি সাপ্লা বরাদ্দ না থাকলে তাহলে অপশন আমরা পরে দিব, সেটা একটা কথা। বা তখন তো স্টিক করে নাই, তারা তো তখন ফ্লেক্সিবল ছিল যে এক না হলে নিয়মের কারণে না, আপনি যখনই দিতে হয় তখন মানে আপনি 3টা অপশনে আপনি কনসেন্ট দিয়ে দিলেন যে আমার 1 না পেলে 2 দিবেন আমি মানবো, 2 দিল না দিলে 3 দিবেন আমি মানবো। এই কনসেন্টটাই হচ্ছে ওই 3টার নাম দিয়ে আপনি লিখিতভাবে দিলেন। এটা না হলে আরেকটা হইল গিয়ে নাগরিক ঐক্যকে আপনি কেন বঞ্চিত করবেন, সেই অধিকার কোন অথরিটি রাখে কিনা, যেহেতু তারা আগে আবেদন করেছে। নাগরিক ঐক্যকে কি কোনো প্রতীক দিয়ে বরাদ্দ করেছে? নাগরিক ঐক্যের তো আগে একটা প্রতীক আছে, কেটলি, সম্ভবত কেটলি বা এরকম। তারা ওইটা প্রতীক রিপ্লেসমেন্টের জন্য গেছে, সেখানে তারা 2টা অপশন দিয়েছে, একটা হচ্ছে শাপলা, একটা হলো দোয়েল। আমি এখানে একটা প্রশ্ন করছি, সেটা এই কারণে আমি জানতে চাচ্ছি, মূলত নাগরিক ঐক্য যখন নিবন্ধন পায় তখন তাদের কি প্রতীক ছিল? কেটলি, কেটলি সম্ভবত। নিবন্ধনের পরে প্রতীক বরাদ্দ চেঞ্জ করতে চেয়েছে, এই তো? হ্যাঁ, মানে তাদের প্রতীক রিপ্লেসমেন্ট, জি জি জি, আমাদের হচ্ছে নতুন প্রতীক। জি। এবং তারা কিন্তু এটা নিয়ে চেঞ্জ করে নাই, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে তারা এটা নিয়ে, আমরা যেমন ধরেন এটা নিয়ে আইনি যুক্তি হাজির করা, বা তারা এটা এক ধরনের ছেড়ে দিয়েছে বলা যায়। ডাক্তার সায়ন্ত, একটা সমস্যা রয়েছে অন্য জায়গায়, সেটি হলো এই প্রতীকটি কেন বরাদ্দ দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এক জায়গায় থাকতো তাহলে এত বিতর্ক হতো না। বারবার চেঞ্জ করেছে। প্রথম হলো নাগরিক ঐক্য চেয়েছে, তারা দেয়নি, এরপরে এটা জাতীয় প্রতীক, এরপরে এটা গোয়েন্দা সংস্থার প্রতীক, ইত্যাদি ইত্যাদি। বারবার যে চেঞ্জ করাটা, এটা খুব জটিল ব্যাপার না, কারণ হলো কার প্রতীক কি সমাজ, এটা সমাজ জটিল হতো না। কিন্তু একটা প্রবলেম হয়েছে সেটা হলো যে তারা নৌকা প্রতীক বাদ দিলেন, শাপলা প্রতীক যোগ করলে তো সমাধান হতো। আমি এনসিপিকে দেওয়ার জন্য যোগ করতে হবে তা না, দিলে কিন্তু সমাধানটা হয়ে যেত সহজে, হতো না। কিন্তু এই কারণেই কিন্তু এই যে বারবার যে চেঞ্জ করা কথা বলে যে আমি এই কারণে দিতে পারছি না, ওকে, এরপর আবার আরেকটা কারণ, আবার আরেকটা কারণ। আমার ধারণা, সেটা আমি আগেই বলেছি, যে কারণে তারা আনেনি সে কারণটা তারা আসলে বলতে পারছে না। সেটা হচ্ছে গিয়ে এনসিপির এই মুহূর্তে রাস্তার শক্তি নাগরিক ঐক্যের থেকে বেশি। নির্বাচন কমিশনকে যদি বিধিবিধান মেনে এই প্রতীক এইখানে রাখে এবং বরাদ্দ দিতে হয় তাহলে সেটা নাগরিক ঐক্যকেই দিতে হবে। কিন্তু তাদের ধারণা ইন্টারনালি, আমি আমার অ্যাজাম্পশনের কথা বলতেছি, ভেতরে কার মনে কি আছে তারা জানে আর আল্লাহ জানে। আমার ধারণা এই প্রতীকটা তালিকায় রাখলে তারা এনসিপিকে না দিয়ে পারবে না, তাতে করে আইনি জটিলতা তৈরি হবে। সেই জন্য তারা হয়তো এটাকে তালিকাতেই আনেনি। কিন্তু সেই কথাটা তারা আবার এখানে বললে তারা যে নতি স্বীকার করছে এনসিপির চাপের ভয়ে, সেটা স্পষ্ট হয় বলে এটা তারা করতে পারবে না। এটা আমার ধারণার কথা আমি বললাম। কিন্তু যখন তারা 3টা চেয়েছে তখন কেন সেকেন্ড বা থার্ডে তারা রাজি হবে না? আর আরেকদিকে হচ্ছে গিয়ে যখন কেটলি দেওয়া হয় নাগরিক ঐক্যকে, তখন শাপলা এই তালিকায় ছিল না। পরবর্তীতে যখন তালিকা চেঞ্জের আলোচনাটা সামনে আসলো যে অনেক নতুন প্রতীক তালিকায় আনা হবে, তখন এনসিপির থেকে নাগরিক ঐক্য পুরনো দল হিসেবে তাদের অধিকার বেশি হচ্ছে কোনো জনপ্রিয় বা তাদের কাঙ্ক্ষিত কোনো প্রতীক চাওয়া, কারণ তারা পুরনো দল। তাদের শাপলা পছন্দ ছিল থাকলেও পাওয়ার সুযোগ নেই, কারণ তারা আবেদন করেছে তখন তালিকাই ছিল না। বা তালিকা চেঞ্জ তো আর প্রতি বছর বছর হয় না, অনেক বছর পর পর নতুন তালিকা যুক্ত করা বা সংযোজন বিয়োজনের প্রশ্নটা আসে। যেহেতু এই ট্রানজিশনাল পিরিয়ডে নতুন তালিকা যুক্ত হবার একটা আলোচনার এবং যোগসূত্র তৈরি হলো,
তখন এই নাগরিক ঐক্য ভেবেছে যে যদি শাপলা যোগ হয় তাহলে পুরনো দল হিসেবে আমরা যখন প্রতীক নিয়েছি তখন ছিল না, এখন হলে যেন আমরা পাই। তারা আবেদনটা আগে করলো। এইখানে তারা কৌশল বলেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞা বলেন, তারা এগিয়ে আছে। আপনি এগিয়ে থাকলে তাকে আপনার প্রায়োরিটি দিতেই হবে। সায়ন্ত সাখাওয়াত, প্রতীক নিয়ে যে এই জটিলতা, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির কোন দুর্বলতাকে সামনে আনছে? আইনগত অস্পষ্টতা, প্রশাসনিক পক্ষপাত, নাকি রাজনৈতিক প্রতিযোগিতা? এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক শক্তির কাছে প্রতিষ্ঠানগুলো যে জিম্মি হয়ে পড়ে সেটাকে সামনে আনছে, আমি যদি বুঝে থাকি। কারণ তারা এই শাপলা প্রতীক আনতে হলে নাগরিক ঐক্যকে দিতে হবে, সেটাই ভয় পাচ্ছে। এনসিপি সেটা হতে দিবে না। সেই ভয়ের জন্য তারা আইনি সুরক্ষা পেতে এই প্রতীকটাকে ইনক্লুডই করে নাই। রাজনৈতিক শক্তিগুলো যে বাংলাদেশে যদি এই পরিমাণ ভদ্রতা দেখাতো যে বিধিবদ্ধ একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা মানব, তাদের উপর চাপ প্রয়োগ করব না, তাহলে প্রতিষ্ঠানগুলোর এরকম কৌশলের আশ্রয় নিতে হতো না। সারওয়ার তুষার, আপনাদের সঙ্গে নাগরিক ঐক্যের কি কোনো আলোচনা হয়েছে তারা প্রতীক চাইবে না এরকম কোনো? আমরা তাদের সাথে কয়েকবার বসেছি। আমার কাছে মনে হচ্ছে তারা নমনীয়, এবং এই ব্যাপারটাই যে তারা যে এখানে আনলে আমরা তাদেরকে কনভিন্স করতে পারতাম না, ব্যাপারটা এরকম না। মানে প্রথম কথা হচ্ছে যে তারা কিন্তু এটা নিয়ে চেঞ্জ করে নাই। না, এখানে একটা প্রশ্ন হলো, আসলে একটা মৌলিক প্রশ্ন উঠিয়েছেন ডাক্তার সায়ন্ত। আমার মনে হয় একটা সমাধান কিন্তু আপনাদের পক্ষে আসতে পারে। নাগরিক ঐক্য যদি বলে যে যদি একে শাপলা দেন আমাদের কোনো আপত্তি নেই, আমরা এটার দ্বিমত করবো না, এগুলো মৌলিক একটা প্রশ্ন উঠেছে। হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। এখন এটা ধরেন এটা আমরা সেটেল করে ফেললাম, আমি একটা মানে পাল্টা প্রশ্ন করছি, এটা আমরা সেটেল করে ফেললাম নাগরিক ঐক্যের সাথে, যেহেতু তাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুতে বসাবসি হচ্ছে, আরো কতগুলো দলের সাথে বসাবসি হচ্ছে, তো এটা যে মানে একেবারে মীমাংসার অযোগ্য বা মীমাংসার বাইরে আছে ব্যাপারটা তো তা না। আপনারা এটা মীমাংসা করলে আমার মনে হয় ঠিক আছে, তাহলে এটা আমরা আলোচনা করবো তাদের সাথে, কিন্তু তারপরে আমরা তারপরে এটার ব্যাপারে আগের জায়গাতেই থাকবে। এটুকু এগিয়ে দেখেন না আমাদেরও আপনাদের পক্ষে কথা বলার সুযোগ তৈরি হয়। তখন কিন্তু যে কথাটা সায়ন্ত সাখাওয়াত বলেছিলেন যে আইনগতভাবে কিন্তু এটা প্রবলেমে পড়বেন আপনারা, যদি নাগরিক ঐক্য দাবি রাখে তখন সেটা যুক্তি হিসাবে দাঁড়া করাবে নির্বাচন কমিশন, যেটা আপনি বলছিলেন। তারা যদি সেটা উইথড্র করে ফেলে তখন কিন্তু আপনারা আইনগতভাবে অনেকখানি এগিয়ে গেলেন। না, ডেফিনেটলি আমরা তাদের সাথে কথাবার্তা তো হচ্ছে, দেখা যাক। আমরা যেহেতু শাপলার ব্যাপারটা, আমি তো এখনো পর্যন্ত এই যে এতগুলো আলোচনা চলছে, নাগরিক ঐক্যের কোনো বক্তব্য আমরা যে দেখতে পাচ্ছি না, এটাও তো একটা অনেক কিছুর ইন্ডিকেটর। বাট হ্যাঁ, এটা যদি দুই দলের সামনে একসাথে এসে একটা অফিসিয়াল ডিক্লারেশন করে এবং নাগরিক ঐক্য যদি বলে যে আমরা এটা দাবি ছেড়ে দিলাম, কারণ তারা কিন্তু আরেকটা ভালো মার্কা চেয়েছে, দোয়েলও যথেষ্ট ভালো মার্কা, ঠিক আছে, মানে একটা ফর্মিডেবল মার্কা। আপনি তো বুঝতেই পারছেন, এটা তো রাজনীতি। এনসিপি একটা ফর্মিডেবল মার্কা চাচ্ছে, নাগরিক ঐক্য একটা ফর্মিডেবল মার্কা চাইবে, খুব স্বাভাবিক। তো ফর্মিডেবল মার্কা বা একটা গ্রহণযোগ্য সেই ধরনের জাতীয় একটা আবেদন আছে, এই ধরনের মার্কার মধ্যে শাপলা, দোয়েল এগুলোই পড়ে, ঠিক আছে। তো সেটা আমরা অবশ্যই চেষ্টা করব তাদের সাথে আলোচনাটা হলে, তারপর আমরা নিশ্চয়ই এটা সবাই জানবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডাক্তার সায়ন্ত সাখাওয়াত। সারওয়ার তুষার, নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় বিভিন্ন রাজনৈতিক দল কিছুদিন ধরেই নির্বাচনের আগে পরের জোটের চুলচারা হিসাবে ব্যস্ত। এমন আবহে খবর বেরোলো যে একীভূত হওয়ার চিন্তা করছে তরুণ নেতৃত্বাধীন দুই দল, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ।
রাজনীতির মাঠে তারুণ্যের শক্তিকে এক করে একটি শক্তিশালী অবস্থান করতে এই পরিকল্পনা চলছে বলে জানা গেল। এই উদ্যোগের শেষ খবর কি? এই উদ্যোগের প্রাথমিক পর্যায়ে আলোচনাটা মানে এটা সম্ভাব্যতা যে তারা আসলে কি ফরম্যাটে আসবে, এবং যেহেতু তাদের মানে শীর্ষ নেতৃত্ব সবাই আসবেন এখানে, নুরুল হক নূর সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব, ফলে তাদেরকে কিভাবে আমরা প্লেস করবো আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে, এই জিনিসগুলো নিয়ে একটা প্রাথমিক যাচাই বাছাই বা আলোচনা হয়েছে। আমরাও তাদের মতামতটা বোঝার চেষ্টা করেছি। তারা যথেষ্ট পরিমাণ ইন্টারেস্টেড এবং আমরা খুবই পজিটিভ মানে পুরো ব্যাপারটাতে নিয়ে। এখন এটার চূড়ান্ত পর্যায়ে আলোচনাটা হবে নুরুল হক নূর দেশে ফিরলে। তিনি এখন চিকিৎসার স্বার্থে দেশের বাইরে আছেন। তিনি ফিরলে তখন মানে যেহেতু তিনি দলের কর্ণধার, মানে গণ অধিকার পরিষদের কর্ণধার, ফলে তিনি আসলে আপনার এটার শেষ আলোচনাটা হবে। সায়েন্তের সাখাওয়াত, এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আমরা যে ধারণা পাচ্ছি জোটের রাজনীতি, মানে নির্বাচনকে সামনে নিয়ে যে জোটের রাজনীতি, সেখানে প্রধানত 3টি জোট হতে পারে। একটি হলো বিএনপি নেতৃত্বাধীন একটা জোট, জামাতে ইসলাম নেতৃত্বাধীন একটা জোট, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন একটা জোট। এই জোট নিয়ে আলোচনার যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে সেটি হলো যে জামাতের জোট থেকে বিএনপি কোন দলকে ভাগিয়ে নিতে পারে, আর জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে সেটি এককভাবে নির্বাচনে যাবে নাকি জামাত কিংবা বিএনপির সঙ্গে দর কষাকষিতে নামবে। এটা কিন্তু বেশ আলোচিত হচ্ছে। আপনার ভাবনাটি আমরা জানতে চাচ্ছি। প্রথমত আমি এনসিপির সঙ্গে নুরুল হক নূরের দল, জাতীয় নাগরিক গণ অধিকার পরিষদ, তারা একীভূত হওয়ার যে আলোচনা আসছে, আবার এবি পার্টি সহ আবার তারা কি একীভূত হবে না জোট হবে, এখনো এটা অস্পষ্ট একটা শেপে আছে। সেইখানে আমার মনে হয় এই কোনো দলই এনসিপিতে একীভূত হবে না। এটা নিয়ে আলোচনা অনেক দূরে গিয়ে গেল, একদম শেষ বিন্দুতে গিয়ে হলো ঠেকে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট দলের বড় নেতা হয়ে যে পরিমাণ সুবিধা আদায় করতে পারে, ফোরামে বসতে পারে এবং যে গুরুত্বটা পায়, ছোট দলের বড় দলের ছোট নেতা হয়েও সেই গুরুত্বটা অনেক সময় পায় না। ফলে অনেকগুলো দল দেখবেন যেগুলো হাতে গোনা 2-4 জন ব্যক্তি সর্বস্ব দল। কোনো দল আছে আপনি এত বছর সাংবাদিকতা করে ওই দলের 2 জনের বেশি নেতার নাম মনে করতে চাইলে আপনার মনে করা কষ্ট হবে। তার মানে ওই 2-1 নেতার ইনফ্লুয়েন্স জাতীয় পর্যায়ে, ব্যক্তি হিসেবে তাদের ইনফ্লুয়েন্স অনেক বড়। তারা যখন অন্য কোনো দলের সঙ্গে নিজের দলের নাম বিসর্জন দিয়ে একীভূত হয়ে গেল এবং তারপর সেইখানে আবার মেরুকরণ, গ্রুপিং, বাংলাদেশে তো দল মানেই গ্রুপিং, দলের মধ্যে দল, সেটা নিয়ে যে সংকট তৈরি হয় এবং তাতে তার গুরুত্ব কমে যাবে কিনা এই বিবেচনায় শেষ পর্যন্ত মনে হয় না আমাদের এই মানসিকতায় কেউ আসবে যে দল বিলীন করে ঢুকি। ফাইনালি এদের হয়তো জোটের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। গণ অধিকার পরিষদ নিবন্ধিত দল, তাই না? হ্যাঁ, নিবন্ধিত। এই দলটাকে তারা কতটুকু মাইনাস করে চলে আসবে সেটাই বলছি। বিলীন করে বা দলকে অ্যাবলিশ করে এনসিপির মধ্যে ঢুকে গিয়ে নতুন কাঠামোতে তারা নিজেদেরকে বিন্যাসিত করবে, এটা আমার কাছে রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য মনে হয় না। এরপরে হচ্ছে জোট। আমার ধারণা এনসিপির সঙ্গে এদের জোট হওয়ার সম্ভাবনা বেশি। দল বিলীন করে না এসে তারা জোট হয়ে থাকতে পারে। আমি এখানে একটা যোগ করি, সারোয়ার তুষার, এটা দল কটার, মানে কয়টা দল? 9টা দলের প্রসঙ্গটা আলাদা, সেটা আলোচনাটা হচ্ছে সংস্কার কেন্দ্রিক। আর এই যে গণ অধিকার পরিষদের সাথে ওটা না, সায়ন্ত সাখাওয়াত যে কথাটা এখন বলবেন সেটি হলো যে নির্বাচনে জোট যে হচ্ছে আপনাদের, সেটা কি দল কয়টি? নির্বাচনী জোট এখনই বলা যাবে না, প্রক্রিয়া চলছে, যে প্রক্রিয়া আছে সেখানে 9টা দল, কিন্তু সেখানে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, এই 9টা 18টা হয়ে যেতে পারে, 9টার মধ্যে 5টা রাজি হলো, বাকিটা রাজি হলো না, এখনো তো প্রাথমিক পর্যায়ে আলোচনা সংখ্যাটা নিশ্চিত হলো চলছে। ওই যে 9টার মধ্যে আপনি ওই যে খুঁজতে গেলে দেখবেন যে 9টার মধ্যে 2টার নেতাদের নাম জানেন, বাকিদের একজন নেতার নাম হয়তো জানেন, এরকম সেইটাও প্রথম কথা। হ্যাঁ, যাই হোক, তবুও রাজনৈতিক দল তো মানে একটা কাঠামো তো আছে ছোটখাটো হলেও, সেই হিসেবে এই জোটের মেরুকরণটা আসলে সংখ্যা দিয়া বিবেচনা হয় না। বিএনপি এক সময় 4 দলীয় জোট করেছিল, তারপরে 18 দলীয় জোট, 20 দলীয় জোট করেছে।
আমরা কিন্তু এই 4 দলীয় জোটের যে স্ট্রেং ছিল তার থেকে 18 বা 20 হওয়ার পরে বিরাট শক্তি সামর্থ্য অর্জন করলো ভোটের রাজনীতিতে বা আন্দোলনে, তা না, মিডিয়া একটা জায়গা পেল যে 18 দলীয় জোট। ঠিক বিষয়টা ওই রকম। এইখানে আসলে সারা দেশে ভোটের ইনফ্লুয়েন্সে বাক্সে যে ভোট যোগ হবে এইরকম দল কয়টা বা এরকম ব্যক্তি কজন, সেটা একটা ইস্যু। তবে এই জোটে যদি একজন একজন করে নেতাও যোগ হয় এবং সে তার এরিয়াতে ক্যান্ডিডেট হয়, এনসিপি তাকে সমর্থন দেয় এবং তার লোকালি যেই সমর্থন আছে তাতে একটা প্রভাব তো তৈরি হবে। ফলে এনসিপির এককভাবে ইলেকশন করতে গেলে এখনো পর্যন্ত তাদের যে কাঠামো এবং তাদের রাজনৈতিক যে প্রাথমিক অবস্থান, তাতে তাদের বয়স সব মিলিয়ে তাদের ভোটে যে রেজাল্ট হবে সেটা অত্যন্ত বেশি হতাশাজনক হতে পারে, যেটা এই দলকে মনোবলকে ভেঙে দিতে পারে। বরং যদি তারা এরকম কিছু জোট করেও কোনোভাবে করতে পারে, তাহলে ভোটের নির্বাচিত না হলেও, এমপি হতে না পারলেও ভোটের সংখ্যাটা যে বাড়বে সেটা এদের মনোবলকে ধরে রাখবে ভবিষ্যৎ রাজনীতির জন্য। কারণ বাংলাদেশের রাজনীতির জন্য এনসিপিকে দরকার। আবার অন্যান্য যে জোটগুলি হচ্ছে সেই জোট মূলত বাংলাদেশে এখন 2টা জোটের মধ্যে প্রতিযোগিতা হবে, জামায়াত কেন্দ্রিক একটা জোট আর বিএনপি কেন্দ্রিক একটা জোট। নির্বাচন কেন্দ্রিক যে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার কেন্দ্রিক যেই জোট, সেই জোটের এই যে প্রতিযোগিতাটা এবং মূলত আলোচনায় থাকবে বিএনপি কেন্দ্রিক জোট এবং জামাত কেন্দ্রিক জোট, কারণ তারা ফ্যাক্টর করবে জয় পরাজয়ে। আর এনসিপি এবং তার সঙ্গের যে জোট হবে এরা জয় পরাজয়ে বড় ফ্যাক্টর করবে না, তারা ফ্যাক্টর করবে বাংলাদেশের রাজনীতিতে তারা কতটা নিজেদেরকে ধরে রাখতে পারলো মানুষের কাছে, যে না এরা মোটামুটি একটা জায়গায় আছে, ভবিষ্যতে দাঁড়াবে এবং প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারবে। ফলে এই জোটটা যে বিএনপি কেন্দ্রিক এবং জামায়াত কেন্দ্রিক জোট, সেখানে জামায়াতের জন্য এক ধরনের সংকট বিরাজ করছে, বিএনপির জন্য এক ধরনের সংকট বিরাজ করছে। জামাতের সংকট হচ্ছে বাংলাদেশে বামপন্থীরা এবং ইসলামপন্থীরা একে অপরে, মানে বামপন্থী ঘরানার যারা, এই দলের মধ্যে বিভেদ মধ্যপন্থী দলের থেকে বেশি, তারা এক হতে পারে না। সবাই ন্যায় বিচার, সমাজতান্ত্রিক গণতন্ত্র অথবা সমাজতন্ত্র, অনেক কিছু কাছাকাছি চাওয়া, রণকৌশল কাছাকাছি চাওয়া, কিন্তু তারা একমত হতে পারে না। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, ধর্মের মূল ভিত্তি তো আল্লাহ, কোরআন, হাদিস এবং ইসলামী শরিয়া, সেইখানে সবাই মোটামুটি কাছাকাছি থাকার কথা, কিন্তু তাদের মধ্যে বিভেদ কিন্তু মধ্যপন্থী রাজনৈতিক দলের থেকেও বেশি। তারা একে অপরকে মুহূর্তের মধ্যে মুসলিম না, এরা ইসলামী না, এরা ভণ্ড ইসলাম বা এই পন্থী ওই পন্থী একদম ঘোষণা দিয়ে দেয়, এরা মুরতাদ, এরা ইসলামের মধ্যেই পড়ে না, খারিজ করে দেয়। সেই পর্যায়ে এসে ইসলামপন্থীদের সবার এক জায়গায় হওয়া ডিফিকাল্ট। ইতিমধ্যে হেফাজতের সঙ্গে, হেফাজতের মহাসচিব যিনি, তিনি জামাত সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু কথা, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী, তিনি অলরেডি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে জামায়াত সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু শব্দ এবং বয়ান তিনি বলেছেন। ফলে এদের সঙ্গে এক হওয়া কঠিন। আবার হেফাজতের আবার রাজনৈতিক অংশ খেলাফত মজলিসের, তারা আবার জামাতের সঙ্গে জোটে আসছে। ফলে এই যে দূরত্ব, এটা আবার এই দিকে আবার ধরেন বিএনপি, সেই সংকটটা, ফলে ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আনতে না পারার যে সংকট, এইটা ইসলামপন্থীদের এক বয়ানকে ইসলামপন্থী আর এক বয়ান খারিজ করবে। এইটা সাধারণ যে ইসলাম ধর্মের প্রতি অনুভূতিশীল যে নাগরিকরা, তারা বিভ্রান্ত হবে, যারে ইসলামপন্থী ধর্ম নিয়ে কথা বলে, আল্লাহ খোদার কথা বলে, এরাই তো নিজেরাই এক নাই। আর বিএনপির তরফ থেকে সংকট যেটা, সেটা হলো বিএনপি হচ্ছে মধ্যপন্থী মডারেট মুসলিম অনুভূতিশীল দল। তারা কট্টর মুসলিমপন্থীও না, ধর্মভিত্তিক দলও না, আবার ধর্মবিদ্বেষী দলও না। কিন্তু এইখানে জামায়াত ইসলামের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলের পাল্টা কৌশল হিসেবে বা কোনো কৌশলকে নিষ্ক্রিয় করবার জন্য বিএনপি তো কোনো না কোনো ধর্মভিত্তিক গোষ্ঠী, রাজনৈতিক দল বা গ্রুপ, তাদের সঙ্গে কিন্তু কিছু নেগোসিয়েশনে যেতে হচ্ছে বা যেতে হবে নির্বাচনের প্রশ্নে। সেই ক্ষেত্রে বিএনপিরও আবার
তাদের যে শরিয়া ভিত্তিক দাবি তার কতটুকু দ্বারা বিএনপি এগ্রি করতে পারবে, এইটা বিএনপির সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করবে কিনা, অথবা তাদেরকে আশ্বাস দিয়ে না রাখতে পারলে সেটা ভবিষ্যতে বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে না, ওই সংকটে বিএনপিও কিন্তু পড়বে। ফলে বাংলাদেশের নির্বাচন আসলেই এই সংকটটা তৈরি। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোনোভাবেই ইসলামপন্থী না, কোনোভাবেই বাংলাদেশপন্থী না, কোনোভাবেই শরিয়া আইনের সহ তারা ধারণ করবে না। তারপরও তারা তো সেই আজিমপুরে আব্দুল জলিল আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক চুক্তি করতে গিয়েছিল না যে শরিয়া আইন মেনে নিবে, এবং সেটা নিয়ে একটা আজিমপুরটা মোহাম্মদপুর, মোহাম্মদপুরে না আজিমপুরে তাদের শাইখুল হাদিসের সঙ্গে যে মোহাম্মদপুরে চুক্তি করতে গেল, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো তখন। ফলে ভোটের রাজনীতির কৌশল এমন এক জায়গায় অনেক অনেক দলকে সংকটে ফেলে দেয়। আমার ধারণা সেই সংকটে এই মুহূর্তে জামায়াত ইসলাম এবং বিএনপি দুটাই এই সংকটের কিছুটা হইলেও সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। কিভাবে ওভারকাম করবে এটা তাদের রাজনৈতিক কৌশল এবং বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করবে। আর এনসিপি আসলে ওই পর্যায়ের জোট করা, ওইরকম কারোর জন্য থ্রেট হওয়া, কারোর জন্য টেনশনের কারণ হওয়া, সেই পর্যায়ে যাওয়ার মতো দল এখনো হয়নি। এনসিপির শুধু ধৈর্য ধরতে হবে যে দলীয় স্ট্রাকচার এবং তাদের যে রাজনৈতিক এজেন্ডা, একটু পরিবর্তিত রাজনীতি চাওয়া, সেই জায়গায় এই নেতাদের নিজেদেরকে ধরে রাখা যে আমার নামে অর্থনৈতিক কেলেঙ্কারি আমি আসতে দিব না, আমার নামে নারী কেলেঙ্কারি আমি আসতে দিব না, আমার নামে অনৈতিক গোষ্ঠীর সঙ্গে আমি হাত মিলিয়েছি সেই বদনাম আসতে দিব না, আমি প্রো বাংলাদেশি, প্রো পিপল, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছি, ওই দৃঢ়তা থেকে আমি রাজনীতি করে যাব। মানুষই নির্ধারণ করবে আমার ভবিষ্যৎ, আমি শুধু নিজেকে এই কলুষিতা মুক্ত রাখি, কলুষ মুক্ত রাখি। এটাই হবে আমার মানে মতে আর কি এনসিপির অবস্থান উচিত। সারোয়ার তুষার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অনেক আগেই বলেছেন তাদের জোটে এনসিপির জন্য দরজা খোলা, কিন্তু জামাতকে তারা নিবে না। গণমাধ্যম কর্মী হিসাবে আমরা অনেক কিছু জানি, অফ দ্য রেকর্ড আমাদের অনেক কিছু বলে যেটা আমরা হয়তো প্রকাশ করি না। আমরা এটাও দেখতে পাচ্ছি যে এনসিপির ব্যাপারে বিএনপির একটা আগ্রহ রয়েছে। আমরা এটাও জানি যে বিএনপি আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে কিন্তু কোনো কোনো প্রার্থীর ব্যাপারে তারা ইতিবাচক সিগন্যাল দিয়েছেন, আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক। পত্রপত্রিকায় যেটা আসছে যে তালিকা করা হয়েছে আসলে এটা ঠিক না, অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এবং একটা আসনের কথা আমি জানি যেখানে বলা হয়েছে আসলে উনি বিএনপির প্রার্থী হবেন আগের থেকেই মোটামুটি স্থির, এবং তাকে বলা হয়েছে যে আপনি সেখানে প্রচারণা চালাতে থাকুন, কোনো অসুবিধা নেই, আপনি আমাদের প্রার্থী। তবে আমি নামটা বলতে চাচ্ছি না, সবাই জেনে যাবে কোন আসনের কথা, কিন্তু আপনাদের দলের একজন নেতার কথা উল্লেখ করে বলা হয়েছে যে উনি সেখানে কিন্তু প্রার্থী হতে পারেন, তখন কিন্তু আপনি তখন থাকবেন না। এই ধরনের মেসেজ কিন্তু রয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আসলে কি হচ্ছে? এটা তো আরো সময় লাগবে, কারণ এই নির্বাচন কেন্দ্রিক এই জোট নিয়ে পুরো রাজনীতিটাকে দুইটা দলের, প্রধান দলের ব্লকের মধ্যে, যদিও বলা হয় বহুদলীয় গণতন্ত্র, কিন্তু দুইটা দলের মধ্যে বিএনপি এবং তার একটা সার্কেল, জামায়াত, এখন যেহেতু জামায়াত ইসলাম এবং তার একটা সার্কেল, এই দুটা ব্লকের মধ্যে বিভক্ত করার চেষ্টা করা হয়। আমরা চাচ্ছি যে বহুদলীয় গণতন্ত্র মানে তো দ্বিদলীয় ব্যাপার না, তো এর মধ্যে আমরা একটা জায়গা নেওয়ার জন্য মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করছি, এবং সেইটা এরা ইলেকশনে ওইভাবে যদি শেষ পর্যন্ত সবকিছু মেলে তাহলে ওইভাবে অ্যাপিয়ার করবে, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে বড় দলগুলোর মধ্যে কার সাথে সমঝোতা হবে বা কার সাথে একটা বোঝাপড়া হবে, বাদও হবে কিনা, নাকি আমরা নিজের শক্তিতে যতটুকু পারি ততটুকু দিয়ে ফাইট করবো, এটা আসলে তখন ইলেকশনের আগে বোঝা যাবে আর কি। তো এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা নিজেদের সাংগঠনিক বিস্তৃতিটা, যেটা ভাই বললেন যে আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে যেহেতু 1 বছরের মধ্যে একটা ইলেকশন ফেস করতে হবে, মানে আত্মপ্রকাশে 1 বছরের মধ্যে, তো আপনার পোস্ট ইলেকশন যে পলিটিক্স, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আমাদের রাজনীতিটা আমি মনে করি যে তখনই সবচেয়ে ভালো রাজনীতি আমরা করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে ইলেকশনের পরের যে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, পার্লামেন্ট হয়ে যাবে তখন, এর মধ্যেও আবার নিজেদেরকে প্রাসঙ্গিক রাখা এবং আবার রাস্তায় প্রাসঙ্গিক রাখা, দুটো জিনিস মিলিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক কৌশলটা ভাবতে হচ্ছে। ফলে আমরা সবগুলো জিনিস নেই, যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন, এরকম আরও অন্যান্য বড় দল তো অনেক সময় অনেক কিছু বলেন,
আমরা এগুলো খেয়াল করি, কিন্তু এখনই আমরা যদি বলে দিই যে হ্যাঁ আমরা অমুকের সাথে এটা করছি, তাহলে তো আর আমাদের যে আলাদা রাজনীতি এটা দাঁড়ায় না। আমরা আলাদা রাজনীতি শো করতে চাই বাংলাদেশের মানুষকে। সারোয়ার তুষার, আমরা ধরুন আমরা আপনাদের একটু সিনিয়র বয়সে, আমরা জোটের রাজনীতি এবং এর যে নির্বাচনের যে কার্যকারিতা সেটা কিন্তু আমরা দেখেছি, এবং উপমহাদেশে কিন্তু জোটের কার্যকারিতা বেশ ভালো। আমাদের দেশে তো আমরা খুব প্রত্যক্ষই করেছি বেশ কয়েকবার, একবার নয় বেশ কয়েকবার। কয়েকটি জরিপে ভোটের যে হিসাব দেখা যাচ্ছে তাতে মনে হয় আগামী নির্বাচন কিছুটা জটিল হতে যাচ্ছে। জটিল মানে ভোটের হিসাব নিকাশে একটা জটিল হতে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে এই জটিলতার কারণে জোটের যে নির্বাচনের জোট এটা আরো বেশি গুরুত্ব পাবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি অনেকগুলো জরিপ হচ্ছে, এবং সেই জরিপগুলোর প্রশ্ন মানে প্রশ্ন করার যে ধরন, ফ্রেমিং, এগুলো নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। আবার মানে যারা মানে জরিপগুলো করেন তাদের একটা রাজনীতি থাকে, কারা ফান্ড করে সেসব ব্যাপার থাকে। তবু জরিপ সবকিছুর পরেও জরিপ একটা জিনিস ভালো, যে জরিপের মধ্য দিয়ে একটা মোটামুটি একটা কিন্তু আপনি জিনিস বুঝতে পারেন, রাজনৈতিক দলগুলো বুঝতে পারে। যেমন এই সর্বশেষ একটা ইনোভেশনের জরিপে ভোটাররা কি কি ভাবছে সেটাতে একটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে, যেহেতু জেনজি অনেকে অংশ নিয়েছে, যে তারা আসলে রাজনৈতিক দলগুলোর কাছে কি চায় আর কি চায় না। এটা তারা বলেছে যে আইনের শাসন, চাকরি, কর্মসংস্থান, তারপর হচ্ছে আপনার ব্যবসার নিরাপদ পরিবেশ, সহিংসতামুক্ত সামাজিক অবস্থান, ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা বলেছে। এবং প্রার্থীর ক্ষেত্রে তারা বলেছে যে শেষ পর্যন্ত এলাকা ভিত্তিক, আসন ভিত্তিক যেহেতু এটা হচ্ছে, ফলে এলাকায় আপনার দুটো জিনিস তারা খুব ইন্টারেস্টিংলি উত্তর দিয়েছে। একটা হলো যে যোগ্য প্রার্থী, সেটা কোন দল, যদি ধরেন একটা হলো যে আপনি দলকে ভোট দেয়, এই ধরনের একটা ভোটার থাকে, কিন্তু একটা বড় অংশ কিন্তু থাকে যে আপনার ভোট দেয় হচ্ছে যোগ্য প্রার্থীকে দেখে ভোট দিতে চাইবে এবার, বিশেষত এবার এটা খুব মানে বড় আকারে আসবে। কিন্তু শুধু সেটা না, ওই যোগ্য প্রার্থী আবার ফুললি মানে এক্সক্লুসিভ না তার দলের কাছ থেকে, তার দলের ন্যাশনালি কি অবস্থান এটাও নির্ভর করবে। ঠিক আছে, আপনি একটা এলাকায় অনেক কাজ করেছেন এবং অনেক কিছু করেছেন, সেই কারণে আপনার একটা ইমেজ তৈরি হয়েছে, কিন্তু ন্যাশনালি আপনার দল যদি ধরেন বামপন্থীদের মধ্যে তো অনেক যোগ্য প্রার্থী থাকে, একেবারে যে থাকে না তা না, তারা তো অতীতে পার্লামেন্টেও গেছে, কিন্তু এখন ইলেকশনে তারা ভালো করে না কেন? কারণ ন্যাশনালি এই দলের কোনো অবস্থান নাই। ফলে ন্যাশনালি অবস্থান দেখে আমি মানে মানুষ অক্ষম লোক চায় না, যে অক্ষম ভালো লোক চায় না, মানে ভালো লোক হতে হবে, আবার তার একটা সক্ষমতাও থাকতে হবে। ঠিক আছে, মানে বাংলাদেশের মানুষ কিন্তু পাওয়ার পলিটিক্স একেবারে যে প্রত্যাখ্যান করে ব্যাপারটা তা না, পাওয়ার পলিটিক্সের একটা পজিটিভ জিনিস মানুষ তুলে আনতে চায়, এই জিনিসগুলো আছে। এখন এই জরিপের মধ্যেও সেগুলো দেখা গেছে, কিন্তু জরিপের একটা জিনিস আমার কাছে একটু অবাক লাগছে, এই যে এই সর্বশেষ জরিপের, যে ওনারা সম্ভবত আওয়ামী লীগকে দেখতে চান আগামী ইলেকশনে। প্রশ্ন করার মধ্যে ওই ব্যাপারটা আছে, এবং প্রশ্ন করার মধ্যে ধরেন আপনি যদি প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে যদি ভোট, আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান, তাহলে কি উত্তর দিবে একটা মানুষ? আবার যদি আপনি প্রশ্ন করেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কি অংশ নেওয়া উচিত যারা গণহত্যা করেছে, তাহলে উত্তর একটা প্রশ্ন আসলে কিন্তু খুব উদ্দেশ্যমূলক ভাবে, সেটা হলো শেখ মুজিবের ব্যাপারে তরুণদের ভাবনা। হ্যাঁ, তরুণদের ভাবনা। আচ্ছা, আরেকটা এই নির্বাচনী জরিপের শেখ মুজিব প্রাসঙ্গিক কেন? আরেকটা হলো যে এক্স্যাক্টলি আরেকটা হলো যে আপনি প্রশ্ন করলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আপনি কি বিএনপিকে ভোট দিবেন? এটা যদি প্রশ্ন হয় তাহলে এক ধরনের উত্তর হবে। আবার যদি বলেন যে আপনি আওয়ামী লীগ অংশ না নিলে কাকে ভোট দিবেন, আরেক ধরনের উত্তর হবে, ডেফিনেটলি আরেক ধরনের উত্তর হবে। ফলে প্রশ্নের ফ্রেমের মধ্যেই কিন্তু উত্তরগুলো প্রভাবিত হয় আর কি। এই বিশেষত হ্যাঁ না উত্তরগুলো সাধারণত এরকম হয়। তো এরকম আরো আমার ধারণা আরো জরিপ হবে ইলেকশন যত আগাবে। আর জরিপেরও তো একটা অর্থনীতি আছে, জরিপের শুধু রাজনীতি আছে তা না, জরিপের একটা অর্থনীতিও আছে। ফলে এই জিনিসগুলো হতে থাকবে, নির্বাচন আসতে ইন্টারেস্টিং, এগুলো আমরা খেয়াল করতে থাকবো। এগুলো এক ধরনের, কিন্তু সমস্ত জরিপকে কিন্তু উল্টে দিতে পারে আসল ইলেকশনের রেজাল্ট। হ্যাঁ, কারণ জরিপ আসলে অনেক ধরনের মানুষের কাছে যায়ই না, যারা জরিপ অংশ নিতে পারে না, একটা বস্তির মানুষ যারা বস্তিতে বসবাস করে, কিংবা ধরেন একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তার সে কিভাবে ভাবছে। যেমন ধরেন ঢাকায় আমাদের নিয়ে অনেক যে ধরনের সমালোচনা, গ্রামে কিন্তু প্রশ্নগুলো আলাদা। গ্রামে ঢাকায় বলে যে ওরা যে 5 তারকা হোটেলে ইফতার করে টাকা পায় কোথায়, আর গ্রামে আমি শুনেছি প্রশ্ন এরকম যে এরা যে বিএনপির সাথে মানে লাগতে যায়, টাকা আছে। আপনি বুঝে দেখেন মানুষ কিন্তু এরকম, একেবারে দুই রকমের। সিভিল সোসাইটি বা শহরের মানুষের প্রশ্ন একরকম, আর গ্রামের মানুষের হচ্ছে যেমন সার্জিস নিয়ে কত সমালোচনা হলো যে সার্জিস 100 গাড়ি শোডাউন দিয়েছে। আপনি পঞ্চগড়ে আমি গেলাম তো কয়েকদিন আগে, মানুষ কিন্তু ওর পর থেকে তাকে ইলেকশনে একটা ফর্মিডেবল ক্যান্ডিডেট ভাবতে শুরু করেছে। এটা রিয়েলিটি, এটা আমাদের ইলেকটোরাল রিয়েলিটি। আমরা যে এভাবে যেমন টকশোতে কিন্তু আমরা বলি যে আমরা এখানে যেভাবে বলি ভোটের রাজনীতি আলাদা, আসলেই ভোটের রাজনীতি আলাদা। তো ভোটের রাজনীতি মানুষের বিবেচনাও আলাদা। শান্ত ছোট্ট করে একটা জবাব চাইবো আপনার কাছে, যে এবার নিয়ম হলো জোটভুক্ত হলেও রাজনৈতিক দলগুলোকে নিজের প্রতি একটা নির্বাচন করতে হবে।
এর মানে হলো বিএনপির জোটে থাকলেও শরিক দলগুলো কিন্তু দানের শেষ নেই, নির্বাচন করতে পারবে না। ঠিক তেমনি জামাতের সঙ্গে জোট হলেও জোটের শরিকরা কিন্তু দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে যেতে পারবে না। এই অবস্থায় ছোট দলগুলো যাদের প্রতীক তেমন পরিচিত নয় তারা তো সমস্যায় পড়বে। আপনার কি মনে হয়? না, এইটা আমার মতে ভালো সিদ্ধান্ত হয়েছে। সমস্যায় পড়লে সেই সমস্যাটা মেনে নিতে হবে। আমার তো মনে হয় যে ন্যূনতম একটা দলের সদস্য হিসেবে কত বছর থাকতে হবে নির্বাচন করতে হলে সেই বিধানটাও আরো কঠোর হওয়া উচিত এবং মানা দরকার, যাতে উড়ে এসে জুড়ে বসতে না পারে। একটা দলের রাজনীতি করে তার মেধা, সময়, অর্থ ব্যয় করে সে তার কর্মী বাহিনী তৈরি করে রাজনীতিটা গুছিয়ে নিচ্ছে, তারপর শুধু জোটের কারণে তাকে ওইখান থেকে সরে আসতে হচ্ছে তার বেদনাটাও একটু বুঝতে হবে। ফলে এইটা খুব ভালো মানে প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া না। শুধু জোটের রাজনীতির কারণে যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে হবে বলে নিজের সন্তানকে বলি দেওয়ার যে প্রক্রিয়া, এটা খুব ভালো প্রক্রিয়া আমার মনে হয় না। এটা সব দলের জন্য যদি হয় তাহলে সব দলই এটা মেনে নিয়ে আগাবে। একটা দল করি আমি যদি এই দলকে ভালোবাসি, এই দলের আদর্শ ধারণ করি, তাহলে আমি আরেক দলের প্রতীক ধারণ করি কিভাবে, আরেক দলের স্লোগান ধারণ করি। যখনই ওইটা ধারণ করতে যাই তখনই বুঝতে হবে আমার নিজের দলের যে প্রতীক, নিজের দলের যে আমার মূলনীতি, তার প্রতি আমার ডেডিকেশন নেই। আমি যে কোনো উপায়ে একজন এমপি হতে চাই, সুতরাং এই দলের জন্য অসম্মানজনক। তাতে যে প্রতীক যদি জোট হয়ও, তাহলে জোট হবে সেটা সমঝোতা, ঘোষণা হবে যে আমার দলের প্রার্থী এখানে আমি দিব না, আমার দলের কর্মীরা, নেতারা তারা যাতে ওনাকে সাপোর্ট করেন, এই অনুরোধ রেখে তার প্রার্থীকে তিনি উইথড্র করে নেবেন। যেটা আপনার অতীতে 2018 সালের নির্বাচন ছাড়া অন্য সময়গুলো যেটা জামায়াত আর বিএনপির মধ্যে হয়েছে, 2001 সালে যে জামায়াত আর বিএনপি জোটবদ্ধভাবে ইলেকশন করেছে এবং একে অপরকে, যেখানে জামায়াতের আসন দিয়েছে সেখানে বিএনপি ক্যান্ডিডেট দেয় না এবং বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নেতার জন্য কাজ করেছে, প্রার্থীর জন্য ওপেন হয়ে। আবার যেখানে বিএনপি ক্যান্ডিডেট দিয়েছে জামাত দিবে না, সেখানে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির জন্য ওই প্ল্যাটফর্মে কাজ করেছে। জোটটা ওই রকম, এইবারও ওইটাই ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে এরা, সেটা ভালো আমার দৃষ্টিতে। আরেকটা জিনিস কিন্তু ভালো হবে রাজনৈতিক দলগুলোর জন্য, কারণ হলো আমরা কিন্তু অনেক রাজনৈতিক দলের প্রতীক জানি না, রিয়েলিটি। আপনি কিন্তু সব প্রতীক বলতে পারবেন না, আমি বলতে পারবো না। একটু আগেই তো আমাদের এই যে নাগরিক ঐক্যের প্রতীক যে এত মান্না ভাইয়ের এত খুব পপুলার নেতা এবং এই দলটা অনেক দিন হয়েছে আলোচিত, সেইটার প্রতীক যে কেটলি, এটা নিয়ে আপনি ওকে জিজ্ঞেস করছিলেন, ও বলে বোধ হয় কেটলি। তার মানে হচ্ছে রাজনীতি করার সচেতন মানুষ হওয়ার পরও নাগরিক ঐক্যের প্রতীক নিয়েও যেহেতু ইলেকশনে প্রচারণায় আসেনি, এই সংশয় তৈরি হয়। এর মানে তাদের প্রতীকটা পরিচিত হওয়া দরকার, এটা দলের জন্য, তাদের জন্য ভালো। ডক্টর শান্ত, শুধু এই প্রতীক নয়, আরেকটা বিষয় সম্ভবত এবার নতুন করে আসবে, সেটি হলো যে কেন আপনাকে এবং আপনার দলকে ভোট দেব। অনেকে বলছেন, তরুণরা, বিশেষ করে নতুন ভোটাররা এবার এই প্রশ্ন সামনে আনবে এবং উত্তরও জানতে চাইবে। এই প্রশ্নের ইতিবাচক জবাব পুরনো রাজনৈতিক দলগুলোর কাছে আদৌ রয়েছে কি? এইটা তো সব রাজনৈতিক দলের নিজস্ব কৌশল এবং প্রত্যেকের কাছেই উত্তর আছে। এখন সেই উত্তর প্রশ্নকর্তারা, যারা প্রশ্নকারী, তারা এটা গ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু উত্তর তো আছে। যে চুরি করে তারও তো আদালতে গিয়ে তার পক্ষের আইনজীবী কি না করে, জেরা না করে দাঁড়িয়ে থাকে? যে খুন করে, খুনির আইনজীবী কি তার পক্ষের আইনজীবী আদালতে গিয়ে জেরা না করে দাঁড়িয়ে থাকে? তাকে নির্দোষ প্রমাণের জন্য অনেক রকমের যুক্তি তো হাজির করে। সুতরাং যাদের হাতে যুক্তি আছে তারাও তো যুক্তি দিতে পারবে সহজেই, যাদের হাতে নাই তাদেরও যুক্তির অভাব হবে না। এখন সেটা যারা প্রশ্ন করবে তারা কার যুক্তি গ্রহণ করবে সেইভাবে তারা নির্ধারণ করবে যে কার যুক্তি গ্রহণ করে রায়টা কার দিকে দিবে, এবং এটা ভালো প্র্যাকটিস। এর আগে তো অনেক নির্বাচনে বা পৃথিবীর বাইরে বহু দেশে তো আমেরিকার নির্বাচনটা তো আমরা খুব ফলো করি, সেখানে তো সামনাসামনি দুই দলের প্রধানকে নাগরিকরা প্রশ্ন করার সুযোগ পান, ডিবেট হয়, একে অপরকে সামনাসামনি দুজনে প্রশ্ন করেন যে আপনার দল ক্ষমতা এসে আপনি এই প্রশ্নে কি করবেন,
তার উত্তর শুনে বলে আপনি কি করবেন, এবং এই ডিবেট তো হচ্ছে। সুতরাং আমাদেরকে স্লোলি হলেও ওই রকম মানে একটা স্বচ্ছ আলোচনা, ডিবেট, সহাবস্থান এবং যুক্তির চর্চা এখানে আসতে হবে, যাতে মানুষ প্রশ্নের উত্তর শুনে ধারণা করতে পারে যে কার উত্তরটা বেশি গ্রহণযোগ্য। কিংবা মনে করেন একটা প্রতিষ্ঠিত দল, তারা একটা কিছু করতে সক্ষম, সে বলল, একটা প্ল্যানিং দিল, কর্মসংস্থান সৃষ্টিতে আমরা এই পদক্ষেপ নিব, এই কর্মসংস্থানের উদ্যোগ নেবে, এটা সেটা একরকম। আর একটা দল মনে করেন যার কোনোই সক্ষমতা নাই, দল হিসেবে স্ট্রাকচারই দাঁড়ায় নাই, সেও বলল, একই কথাই বলবে হয়তো কাছাকাছি, যে আমরা এই করব। মানুষ বুঝবে যে ওনার কথা শুধু বলার জন্য বলা, কিন্তু ওনারটা বাস্তবত উনি মিন করলে এটা পারবে। অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়টা, আপনার নেতৃত্বের প্রশ্নে কোনো একটা দলের দিকে তাকালেই বোঝা যায় যে এ দলে যেই নেতা আছে এদের বেশিরভাগই যোগ্য, এরা এই যে কথা দিচ্ছে পারবে, কিন্তু এ যে কথা দিচ্ছে এর তো যোগ্যতা অভিজ্ঞতা নাই, পারবে না। অথবা একটা দল মনে যে কথা দিচ্ছে সে ভালো, কিন্তু আমি তাকিয়ে দেখছি এদের অনেককে তো আমি চিনি, সে সৎ না, সে যা কথা বলে সেই প্রতিশ্রুতি রক্ষা করে না, সুতরাং কথা তো দিচ্ছে, কথা দিলেও তো রাখবে কিনা। ফলে এরকম নানান রকমের ইকুয়েশন মানুষ ভাবুক, তাদের ভাবতে দিতে হলে প্রশ্ন করতে দিতে হবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এই প্র্যাকটিসটা হওয়া ভালো। কিন্তু বাংলাদেশের সমস্যা যেটা, বিধিবিধান অনেক হয়, সেটা প্রতিপালন হয় না। নির্বাচন যখন হবে, আমার ধারণা এইবারও বেশিরভাগ ক্ষেত্রে ওই ট্রেডিশনাল প্রচারণা, যেটা তুষার একটু আগে বলছিল, যে সার্জিস নতুন রাজনীতির প্রবক্তা হয়েও যখন শতাধিক গাড়ির বহর নিয়ে যায়, সেটা নিয়ে আমরা টকশোতে সমালোচনা করি, কিন্তু ওইখানে তারা নেতা হিসেবে কাউন্ট করতে শুরু করে সাধারণ মানুষ, তারাই তো ভোটার, মূল ভোটের শক্তিটা তো তাদের হাতেই। একজন ব্যক্তি যিনি রাজনীতি মোটেও করেননি, কিন্তু এলাকায় প্রচুর টাকা বিলাচ্ছেন দান খয়রাতের নামে, সহযোগিতা করছেন, এলাকার মানুষ ভাবেও না অনেকেই যে উনি তো রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন নেই, এই দলে কন্ট্রিবিউশন নেই, আগে তো আমাদের কাছে আসে নাই, এখন একটু টাকা দিচ্ছে, সেটা ভাবে না, বরং ভাবে কি, হ্যাঁ ওনার অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, উনি এমপি হলে আমাদের জন্য অনেক কিছু করতে পারবে। ফলে বিধিবিধান হতে হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, কিন্তু আমাদের দেশের মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ হতে সময় লাগবে, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সারোয়ার তুষার, আপনাকে যদি আমরা প্রশ্ন করি, যেহেতু আপনি উপস্থিত আছেন, অন্য দল যেহেতু উপস্থিত নেই, যে আপনাকে কেন ভোট দিবে মানুষ, আপনাদের দলকে? আমাদেরকে ভোট দেওয়া উচিত, কারণ আমরা নতুন সময়ের প্রতিনিধি, এই সময়ের প্রতিনিধি। প্রত্যেকটা সময়ের কিছু ফসল থাকে, কিছু সন্তান থাকে, তো তাদের প্রতি মানুষের এবং আমাদেরকে রাজনীতিতে রাখা উচিত। ফলে সেটা আমরা অনেক দূর এগিয়ে যাব যদি আমাদেরকে ভোট দেয়। তো এখন মানুষের যারা ধরেন অনেক বয়স বেশি, কিংবা আগে অনেক সময় তাদের অনেক ব্যর্থতার অনেক প্রমাণ ইত্যাদি আছে, আমাদের তো সেটা নাই, নতুনদের সুযোগ দেওয়া উচিত। এবং আমরা সাধারণ ঘরের সন্তান, মানে মানুষের কাছে খুব কাছাকাছি, আমাদেরকে সহজে পাওয়া যাবে। হ্যাঁ, এই সমস্ত অনেকগুলো কারণে আমি মনে করি যে আমাদের প্রতি মানুষের এবার ভরসা রাখা উচিত। যাক, সারোয়ার তুষার জবাব দিয়ে দিলেন তার দলের পক্ষ থেকে যে কেন তাদেরকে ভোট দিতে হবে। সারোয়ার তুষার এবং ডাক্তার সায়ন্ত শাখাওয়াত, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন। আমরা আশা করি আপনাদের এই মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদের সাধারণ দর্শক রয়েছেন, তারা নির্বাচন কেমন হতে যাচ্ছে, জোট কেমন হতে যাচ্ছে, কিংবা কেন ভোট দিতে হতে পারে, এই প্রশ্নগুলো নিয়ে তারা হয়তো ভাববেন, বিষয়গুলো নিয়ে ভাববেন। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।